So, John Gray is a pre-romantic poet. Now, who is a pre-romantic poet? Both of you know that both of you understand or know about romantic poetry, romantic literature, but you might want to know, or you might want to tell me as to who or what is a pre-romantic poet, or what is pre-romantic literature, pre-romantic poetry. uh, Shravani, do you want to say something about this? Since you said that you have already studied elegy written in a country churchyard, would you like to say something? You can speak in Bangla if you want to, Shravani. Who or what are pre-romantic uh, poets, or what is pre-romantic poetry? No, Shravani? Ankit or Zishan, do you want to say something about pre-romantic poetry? We know about romantic poetry. We have studied romantic poetry, but what is pre-romantic poetry? Sir, romanticism apply হতে আর classicism ওইটা তো ক্লাসিক্যাল, হ্যাঁ, নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা তখনও শেষ হয়নি, আর রোম্যান্টিক পিরিয়ডের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। উই ক্যান সি। মানে রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল ওইটা মানে 1800 শতাব্দীর আগে মেবি যতটা মনে হয়। হ্যাঁ, রোম্যান্টিক পিরিয়ড, 1800 আগে। romantic period started around 1798, and you know how it started, or why is 1798 regarded as an important year for the birth of romanticism? কেন শ্রাবণী, কেন 1798কে ধরা হয় যে ওই বছর থেকেই রোম্যান্টিক এজ শুরু হয়েছিল? Ankit, why is 1798 considered to be the year of birth of romantic literature? জানি না স্যার, বলতে পারবো না। Zishan? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। 1798-এ কী হয়েছিল? কেন 1798টাকে রোম্যান্টিক লিটারেচারে এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে বা হয়? তার আগে কোনো রোমান্টিক মানে এইসব লেখা হতো না, তখন থেকে মানে প্রায় শুরু হয়েছিল এইসব বিষয়, তাই জন্য। তার আগে রোম্যান্টিক লেখা হতো না, বাট আমি তো এখানে এটাই মানে হতো, বাট অত পপুলার ছিল না সেই হিসাবে, মানে সেই সময়কাল হিসাবে ছিল না তাই। অ্যাকচুয়ালি 1798-এ লিরিক্যাল ব্যালাডস বলে একটা বই পাবলিশ হলো, যেটার লেখক ছিল কোলরিজ আর ওয়ার্ডসওয়ার্থ। এরা দুজনে মিলে একটা লেখা লিখলো, সেটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। সেটা 1798-এ পাবলিশ হয়েছিল, এবং ওই লিরিক্যাল ব্যালাডসের মধ্যেই নাকি ভাবা হয়েছিল বা বলা হয়েছিল যে সব রকমের ইম্পর্ট্যান্ট যে অ্যাসপেক্টসগুলো আছে রোম্যান্টিক পোয়েট্রির, সেগুলোকে ওইখানে পাওয়া গেছিলো, বা সেগুলোকে ওইখানে মেনশন করা হয়েছিল, লেখা হয়েছিল। দ্যাট ইজ হোয়াট ইউজুয়ালি পিপল ডিসকাসিং লিটারেচার অর রাইটিং লিটারেচার বিলিভ, যে
1798-এ রোম্যান্টিক লিটারেচার এই জন্য শুরু হয় কারণ লিরিক্যাল ব্যালাডস বলে ওই বইটা ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ দুজনে মিলে লিখেছিল, সেখানে রোম্যান্টিক পোয়েট্রি ছিল। হাউএভার 1798-এর আগের থেকেও কিন্তু রোম্যান্টিক পোয়েট্রি, রোম্যান্টিক লিটারেচার এগুলো তৈরি হচ্ছিল। যেমন ধরো মনসুন আসার আগে উই ইগারলি ওয়েট ফর দ্য মনসুন, দ্য রেইনস টু কাম। বৃষ্টি আসার আগেও কোনো কোনো সময়, মানে রেগুলার বৃষ্টি আসার আগেও কোনো কোনো সময় বৃষ্টির পূর্বাভাস আমরা পাই, একটু হাওয়া চলে, কোনো কোনো সময় মেঘ ডাকে বা অন্য কোনো জায়গায় হাওয়া হয়েছে, সেইটাকে সেইটাকে আমরা মনে করি যে হাওয়া আসছে, যে বৃষ্টিটা আসছে আমরা এটা বুঝতে পারি আর কি অনেক ক্ষেত্রে। তো আমরা বৃষ্টির পূর্বাভাসটা পাই, we get a prelude, we get a future intimation of the rains by the coming of the damp winds or by the coming of the a few showers here and there, যেটা এখন হচ্ছে আর কি অনেক জায়গাতেই। তো আমরা মনে করতে পারি যে ওটা হচ্ছে বৃষ্টির পূর্বাভাস। সিমিলারলি কোনো এজ শুরু হওয়ার আগে সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, জাস্ট সূত্রপাতটা, জাস্ট বিগিনিংটা একটা পার্টিকুলার বই, একটা পার্টিকুলার ইভেন্ট, একটা পার্টিকুলার এক্সপিরিয়েন্সের থেকে জেনারেট হয়, ঠিক আছে? সেটা এই ক্ষেত্রে in the romantic period it was the publication of the lyrical ballads. So যাই হোক, তোর প্রি রোম্যান্টিক পোয়েট্রি মানে আমরা যে জিনিসটা পড়তে চলেছি, এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড, দ্যাট ইজ an example of a pre-romantic movement, or you have heard of these names, William Blake, William Cowper, Thomas Gray, William Collins. These names, these poets are known as the pre-romantic poets. They were romantics before the romantics. In their poems we find the various features of romanticism. In their poems we find the various aspects of romantic poetry. যে রোম্যান্টিক ফিচার্সগুলো আমরা রোম্যান্টিক পোয়েট্রির মধ্যে পেয়েছি, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, কিটস, শেলি এদের পোয়েট্রির মধ্যে, সেইগুলোই আবার দেখা যাচ্ছে, বা তার একটা প্রোটো ফরম্যাট, তার একটা র ফরম্যাট আমরা এদের কবিতার মধ্যে দেখতে পাচ্ছি। দ্যাট ইজ ওয়াই দে আর কোয়াইট ইম্পর্ট্যান্ট, and all of these poets including Gray are writing during the 1790s, late 1780s, 1790s, যখন নিওক্লাসিক্যাল এজ মোটামুটি শেষ হয়ে এসছে, সেইখান থেকে শুরু হয়েছে এদের লেখাগুলো, এদের পোয়েমসগুলো। তো এই প্রেক্ষাপটে against this setting, against this backdrop, we will read the poem. We should also learn a few things about the socio-economic and political condition, because those things will be needed in order to analyze or in order to appreciate the poem. So today actually I have
invited some students or all students from my previous college, and one just left the meeting. Otherwise, Shravani is here, and Zishan and Ankit, এরা হলো আমার এই প্রেজেন্ট কলেজের দুজন স্টুডেন্ট. So this was supposed to be a combined class, but only 3 of you are here, one from Acharya Sukumar Sen Mohabidyalay and 2 of you from Maharaja Srish Chandra College. Anyway, so let's talk about the features of the pre-romantic age. Can somebody tell me any one feature of that time, মানে 1780s 1790s এ ইংল্যান্ডে কি চলছে? কেউ এটা বলো না যে ফগ চলছিল. সৈনী বাংলাতেও বলতে পারো, অসুবিধা নেই. What was England going through? Politically, economically, socially কি চলছিল, কি হচ্ছিল? বিকজ এই কবিতাটার মধ্যে এরকম অনেক জায়গা আছে যেগুলো আমরা ডিসকাস করব, যেটার সাথে তখনকার সময়কার যে ইংল্যান্ড, তখনকার সময়কার যে ইংলিশ সোসাইটি, কালচার, পলিটিক্স, এগুলো সব রিলেটেড আছে. সো ইফ ইউ ডু নট discuss the background first, then it will be a little difficult for us to understand the poem or the poet. Anyone? Britain, England এ তখন 1780s 90s এ কি হচ্ছিল? Well, to begin with, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, হ্যাঁ রাইট, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তখন চরমে, মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে 1760s নাগাদ. আর 1780s 90s এই 30 বছরের মধ্যে দেখা যাচ্ছে যে ইংল্যান্ড হ্যাজ রিচড দ্য পিক অফ ইটস ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি. I won't say the peak, but মানে চড়ছে আর কি, ওই জায়গায় এগোচ্ছে আর কি. তাতে কি হলো? Anything else that is the result of that industrial revolution? মানে industrial revolution was an event which had far-reaching impact on the rest of the world or on England. What was the result of the industrial revolution? Any one result? বা এটাও তোমরা বলতে পারো যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে ইম্প্যাক্টটা ছিল সেটা লিটারেচারের ওপরে কিভাবে পড়লো, বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই যে পিকে চলে যাওয়া, এই যে অনেক ডেভেলপমেন্ট হওয়া, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হওয়া, সেটার ফলাফলে রোম্যান্টিক লিটারেচার কিভাবে ডেভেলপ করলো? তার ফলে কি হয়েছিল ওটা বলবো? হ্যাঁ, মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো হলো, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়াতে ইংল্যান্ডের, যদি আমি খুব স্পেসিফিক হয়ে যাই, লিটারেচারের ওপরে কি ইম্প্যাক্ট পড়লো সেটা তোমাদের জন্য বলাটা হয়তো এই মুহূর্তে একটুখানি অসুবিধে হতে পারে. বাট ইন জেনারেল মানে ইংল্যান্ডের সোসাইটি, কালচার, এর মধ্যে কি কোনো চেঞ্জেস ছিল? স্যার ফ্যাক্টরি প্রথাটা চালু হয়েছিল, মানে তখন আর নির্মাণগুলো হয়েছিল যে, হ্যাঁ ফ্যাক্টরি ইয়েগুলো চলছিল, ফ্যাক্টরি সিস্টেম যা বলা হয়, হ্যাঁ, ইকোনমিক ক্রাইসিস আর ইকোনমিক্স যে বেড়েছিল, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বেড়ে গেছিল, রাইট. ইন্ডাস্ট্রি সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়, বাট ইন আদার প্লেসেস. হ্যাঁ, কিটা মানে ফ্যাক্টরি হয়েছিল তখন তো লেবারের পরিমাণও বেড়েছিল ফ্যাক্টরিতে কাজ করার জন্য, রাইট. লেবারার্সরা কোথায় যাচ্ছিল ফ্যাক্টরিতে কাজ করার জন্য?
হ্যাঁ, মানে ফ্যাক্টরিগুলো কোথায় এস্টাবলিশ হয়েছিল আর কি। স্যার গ্রাম থেকে শহরে যাচ্ছিল। লন্ডনে। হ্যাঁ, রাইট, গ্রাম থেকে শহরে যাচ্ছিল। মানে দেখবে অন্য কোনো স্টেটে যদি তুমি যাও যেখানে সত্যিকারের ফ্যাক্টরি আছে, মানে ধোঁয়া বেরোলেই ফ্যাক্টরি হয়ে যাচ্ছে, সেটা আমাদের রাজ্যে হয়েছে আর কি। বাট অন্য রাজ্যে যেখানে সত্যি অনেক ফ্যাক্টরি আছে, সেগুলোর চারিপাশে শহর গড়ে উঠেছে। Most of the industries have led to the development of urban life. ফ্যাক্টরিগুলো বেশিরভাগ ক্ষেত্রে, মানে এখন জিনিসটা অন্যরকম হয়েছে ঠিকই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেখানে যেখানে ফ্যাক্টরিগুলো, অনেক ফ্যাক্টরি আছে যেখানে অনেক সফিস্টিকেটেড ফ্যাক্টরিজগুলো আছে, সেইখানে দেখা যাচ্ছে যে তার আশেপাশে অনেক শহরও গড়ে উঠেছে। বিকজ factories were once the center of all economic activity and everybody wanted to stay near the factories. দেখবে কগনিজেন্ট, অ্যাকসেঞ্চার, আইবিএম, উইপ্রো যে যে জায়গাগুলোতে আছে, যদি ওগুলোকেই আমরা আমাদের ফ্যাক্টরি বলে মনে করি, তাহলে তার চারিপাশে অনেক ফ্ল্যাটস হয়েছে, তার চারিপাশে অনেক লোকজন থাকতে শুরু করেছে, মলস হয়েছে, রাস্তাঘাট ভালো হয়ে গেছে, শহর হয়ে গেছে ওটা। সো বাট সেটাই হয়েছিল যেটা শ্রাবণী বলল, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লেড টু আরবানাইজেশন, and urbanization led to the problems that occurs in an urban society. আরবান সোসাইটিতে কী কী প্রবলেমস হয়? কনজেশন, পলিউশন। আমরা যারা শহরে থাকি অনেক সময় আমরা এমন জায়গায় আমাদের বাড়ি হয় যে আমরা আকাশও দেখতে পাই না, আমরা কোনো গাছপালা দেখতে পাই না, আমাদের জানলা থেকে হয়তো শুধুমাত্র একটুখানি নীলও নয়, শহরের আকাশটা ধূসর রঙের হয়ে গেছে পলিউশনের জন্য। তো এইসব জিনিসগুলো আমাদের মানসিকতাটাকে এফেক্ট করে। উই বিকাম ভেরি স্যাড, উই বিকাম ডিপ্রেসড ইজিলি in the cities, because even the cities where there is a huge number of people all around the place, um, they don't they don't they are not friends with each other. We do not even know who lives across the lobby in our apartment. We do not know who lives in the next door in our apartments or houses, but not so in the village. যাই হোক, তো এই ধরনের জিনিসগুলোকে কিন্তু এইখানে এই কবিতাটার মধ্যে তুলে ধরা হয়েছে। এলিজি, দ্য নেম ইটসেলফ ইজ symbolic of the pain or the sadness that comes out because of this problem. এবার যদি খুব স্পেসিফিকলি আমি লিটারেচারে চলে আসি, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়াতে লিটারেচারের ওপরে কী ইফেক্ট হলো, সেটার সঙ্গে কিভাবে লিটারেচার জড়িত, বা সেটার থেকে রোম্যান্টিক লিটারেচারের উৎপত্তি কিভাবে হয়, তাহলে ব্যাপারটা খুব সহজ বলতে হবে। যে আমরা জানি যে রোম্যান্টিক লিটারেচারের ফোরমোস্ট ফিচার হচ্ছে লাভ ফর নেচার। আর আমরা যারা শহরে থাকি, বা মানে গ্রামে থাকলেও ব্যাপারটা একই রকম, কিন্তু আমরা যারা সাধারণত শহরে থাকি তারা তারা চাই, তারা আমরা কোনো গ্রামীণ এলাকায়, যেমন যেখানে শ্রাবণী আর সোহিনী থাকে, যা আমার আগের কলেজটা যেখানে ছিল, ইটস আ ভেরি গ্রিন প্লেস. There are many trees and there are rivers and there are fields where so many things grow. And it's a very beautiful place, especially during the monsoon, during the rains, even in the winters. It's a very beautiful place. তো আমরা শহরে যারা থাকি তাদের জন্য ওই গ্রাম্য এলাকা, আমাদের জন্য পাহাড়, নদী, খোলা মাঠ, এগুলো আমাদের খুব ভালো লাগে। ইয়েস জিশান, you have raised your hand by mistake or? স্যার বলছি যে মানে বলছি যে স্যার গ্রাম থেকে শহরে যে নিয়ে আছে,
হুম মানে কন্ট্যাক্ট থাকে সেটা দূর করে দিচ্ছে, সেটাই কবিতা মানে কবিরা বোঝাতে চেয়েছে তখনকার হ্যাঁ সময়। মানে রোম্যান্টিক অনেকজন তো কাজের জন্য বাইরে হ্যাঁ চলে যাচ্ছে, রাইট তার রোম্যান্টিক পোয়েটস মানে গ্রামের যে সৌন্দর্য, নদী পাহাড় এসব নিয়ে যে সৌন্দর্যটা আছে সেটা ব্যর্থ করতে চেয়েছে। হ্যাঁ রোম্যান্টিক পোয়েটসরা বেসিক্যালি তাই করতেই চেয়েছে আর কি। রোম্যান্টিক পোয়েটসরা সবসময়ই চাইছে যে বা দেখানোর চেষ্টা করছে যে নেচার ইজ আ ভেরি গুড healer. If you have any issues with your uh, if you have developed any problems, then if you go to nature, then nature will take care of them. এটা ধারণা আর কি, বা এটা বলতে চায় রোম্যান্টিক পোয়েটসরা। এবং দে গ্লোরিফাই নেচার, কারণ ওরা শহরের যে আবহাওয়া সেগুলোতে ভালো মানে শহরের আবহাওয়ায় তারা সুখী থাকছে না, তাদের অনেক রকমের সমস্যা হচ্ছে, তো তাই জন্য তারা গ্রামে ফিরে যেতে চাইছে। সো আর গ্রামে কি আছে? গ্রামে নেচার আছে। তো রোম্যান্টিক পোয়েটসরা এই জন্যই রোম্যান্টিক, কারণ তারা গ্রামের দিকে মুখ করছে। আর এই কবিতাটাতেও আমরা দেখব যে কান্ট্রি, কান্ট্রি বলতে ভিলেজ, ভিলেজের সৌন্দর্য, ভিলেজের সিম্পলিসিটি, অল দিস থিংস উইল বি highlighted in this poem. Okay, so as you said Zishan, you're right that romantic poets were also lamenting the fact that people are losing their connection with nature and they are moving towards the city, they are becoming more and more commercial, they are becoming more and more materialistic. তো এটাও এখানেও আছে, মানে এই কবিতাটার মধ্যে সেই ব্যাপারটাও আছে, মানে সিম্পল লাইফকে এখানে গ্লোরিফাই করা হবে। ঠিক আছে, নাও লেট আস মুভ টু দ্য টেক্সট and I will use the from Google, I will take the text for the time being. তোমাদের সবার কাছে টেক্সটটা আছে কি এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ডের? নাই আমি স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ স্যার আছে। ওকে, জিশান আর অঙ্কিত আছে স্যার। জিশান না স্যার আমার কাছে নেই। আর সোহিনী? নো স্যার। সোহিনী তোমার কাছে যদি টেক্সটটা থাকে তাহলে তুমি ওখান থেকে দেখতে পারো, আদারওয়াইজ যেহেতু জিশানের কাছে নেই তাই জন্য আমি स्क्रीनটা শেয়ার করছি। ए अंकित तेरा पास है तो हमको फॉरवर्ड करेगा तो? না এই উইন্ডোটা শেয়ার করলে হবে না, সরি, জাস্ট আ মিনিট। Okay, can you see the poem Elegy Written in a Country Churchyard? Yes sir. Okay, because I won't be able to see the meeting screen. If you have any questions or if you face any problems, just unmute and tell me that. Okay. So Elegy Written in a Country Churchyard, and I think this poem had a epigraph, an epitaph, but I can't find it here. It might be I will try to find it, the epigraph of this particular poem, but let's do without it for the time being. So elegy written in a country churchyard. What is an elegy? Can anybody inform me what is an elegy? An elegy is a poem of lamentation. মানে কোনো বিলাপের বা কবিতা এরকম কিছু বোঝানো হয়। Right. Elegy is a poem of lamentation. Elegy is also known as a dirge. D-I-R-G-E. Dirge. তবে তোমাদের এটা তোমরা স্ক্রিনটা
হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। Okay. So you should know, since there might be a question that comment on the title of the poem. তো এই কোয়েশ্চেনটাকে ট্যাকল করার জন্য আমাদের এটা জানতে হবে যে এলিজি কাকে বলে, হোয়াট ইজ অ্যান এলিজি। তো এলিজি আমরা জানলাম যে এলিজি ইজ এ পোয়েম অফ সরো। It expresses sorrow and sadness, and এলিজি অ্যাকচুয়ালি ডেভেলপ করেছিল ওল্ড ইংলিশ পোয়েট্রিতে, যেটা তোমরা কোনোদিনও পড়োনি হয়তো। সিবিসিএস সিলেবাসে ওল্ড ইংলিশ পোয়েট্রির ব্যাপারে কিছু বলা হয়নি, বাট তোমাদের এটা জানা উচিত যে এলিজি অ্যাকচুয়ালি ডেভেলপ করে হচ্ছে ওল্ড ইংলিশ পোয়েট্রিতে, মানে অন্য জায়গার পোয়েট্রিতেও এলিজি ছিল, বাট ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে যদি দেখতে হয় তাহলে এলিজি ডেভেলপড মাচ earlier in English poetry, right along with the epic poetry, right along with the রিলিজিয়াস পোয়েট্রি। মানে ইংল্যান্ডের ওল্ড ট্র্যাডিশনসের হিসেবে তিনটে ধরনের কবিতা একসঙ্গে ডেভেলপ করছিল, একসঙ্গে লেখা হচ্ছিল। একটা হচ্ছে রিলিজিয়াস পোয়েট্রি, একটা হচ্ছে এলিজিক পোয়েট্রি, আর একটা হচ্ছে হিরোইক পোয়েট্রি। ওই এলিজিক পোয়েট্রিটা ট্র্যাডিশনেই অনেকটা এই কবিতাটা লেখা হয়েছে। তবে এটাও তোমাদের জানা উচিত যে এলিজি ওয়াজ অ্যাকচুয়ালি আ মিটার বলতে সোহিনী অ্যান্ড শ্রাবণী would know, and I think you guys also had your prosody. Did you learn about prosody? No? Or is there prosody in your syllabus? CU might have a different syllabus, but I think you have something, but in the 5th semester, but that's rhetoric. I don't know about prosody, but Shravani and Shohini know about meter. So Shravani, can you tell what is a meter, like an example of any other meter? Shravani, তোমরা সেকেন্ড সেমেস্টারে পড়েছো রেটরিক প্রসডি, আর প্রসডিতে আমরা পড়েছিলাম মিটারের ব্যাপারে। আর এইখানে আমি তোমাদের জানাতে চাইছি যে এলিজি ইজ অলসো আ মিটার, মানে ওই মিটারে লেখা যে কোনো কবিতাকেই এলিজি বলা হচ্ছিল বা বলা হয় এখনো। ইট ওয়াজ নোন অ্যাজ দ্য এলিজিক মিটার। বলো শ্রাবণী। স্যার একটা লাইনের মানে একটা কবিতার লাইনের মধ্যে যে বিটটা থাকে বা রিদিমটা থাকে সেটাকেই তো মিটার বলা হয়। হ্যাঁ, পুরো কবিতাতেই একটা মিটার হয়, যেরকম আয়েম্বিক, ট্রোকে, অ্যামফিব্র্যাক, এরকম অ্যানাপেস্ট, ওরকম মিটার ট্রাইম ইয়েগুলো হয় আর কি, মিটার। আয়েম্বিক, পেন্টামিটার, রাইট, বাট CU might not have this prosody in their syllabus, but they will know about rhetoric in their 5th semester anyway. So এলিজিক মিটার একটা ছিল এক সময়, এবং সেই এলিজিক মিটারে লেখা যে কোনো পোয়েম, যে কোনো লাইন্সকেই আমরা কিন্তু এলিজি তখন বলতাম বা এখনও বলতে পারি যদি ওই মিটারে লেখা হয়। However, since we are talking about the form, we should also know that this poem is an ode. This is an ode, ODE, ode. ode জিনিসটা কি? ওড হলো এমন এক ধরনের লিরিক্যাল পোয়েম
লিরিক্যাল পোয়েট্রি, যেটা ইউজুয়ালি একটুখানি লেন্দি হয়। আর তোমরা দেখতেই পাবে, তোমরা জানো যে এই এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চ ইয়ার্ড ইজ আ ভেরি লং পোয়েম। সেকেন্ডলি, ওডের পরিচয় হচ্ছে যে ইট উইল বি অন আ সম্বার অর অন আ সিরিয়াস থিমটা একটুখানি উঁচু লেভেলের হবে, একটুখানি গম্ভীর হবে, ঠিক আছে। বাট মডার্ন যদি কেউ ওড লেখে এবং মডার্ন ওডে যদি ওডের পুরো ফরম্যাটটাকে কেউ মক করার চেষ্টা করে, ভেঙানোর চেষ্টা করে, সেটাও কিন্তু করা যেতে পারে। বাট in general, ode is something that talks about some serious matter, ঠিক আছে। 3 নম্বর কোয়ালিটি অফ ওড হচ্ছে যে it is usually lyrical and the master of the odes later, যদিও এটাও একটা ওড, টমাস গ্রে ওড ভালোই লিখতেন বা অন্যরা ওড অনেক লিখেছেন, কিন্তু মেটাফিজিক্যাল পোয়েটসদের পরে মাস্টার অফ ওডস বলা যেতে পারে শেলি, কিটস, বায়রন, কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থকে। ওদের থেকে ভালো ওডস ইংলিশ লিটারেচারে তো কেউ লেখেনি। বাট দ্য ফর্ম অফ ওড was introduced or was used with such grace earlier by Thomas Gray, মানে রোম্যান্টিক পোয়েটসদের আগে টমাস গ্রে, যে যাকে প্রিকার্সর অফ রোম্যান্টিসিজম বলা হচ্ছে, ওয়ান অফ দ্য প্রিকার্সার্স অফ রোম্যান্টিসিজম, সে কিন্তু এই ওডের ফরম্যাটটাকে ব্যবহার করছে ইন আ লিরিক্যাল, মানে হি ইউজেস such words that offer a lyrical grace and charm to the poetry. তো এগুলো আমরা দেখব যে ওডের ফরম্যাট, এই 3টে পয়েন্ট আমাদের এই পোয়েমটার মধ্যে আমরা দেখতে পাবো কিনা। So let's begin the text, and Shravani might remember the first four lines or the first 2 lines because they were used for the prosodic exercise. Anyway, so the curfew tolls the knell of parting day, the lowing herd wind slowly over the lea, the ploughman homeward plods his weary way and leaves the world to darkness and to me. You see, the rhyme scheme of the poem is very clear. A B A B, day way lee me, লাস্টের ফার্স্ট এবং থার্ড লাইন রাইম করছে, সেকেন্ড এবং ফোর্থ লাইন রাইম করছে। এটাই বলছি যে রাইম যখন করছে তখন এটাকে গানের রূপে ইয়ে করা যেতে পারে, ফেলা যেতে পারে, এটাকে নিয়ে আমরা গান বানাতে পারি, বিকজ দ্য রাইম ইজ হেল্পিং, the rhyme might help us to sing it in the form of a song, ঠিক আছে। The curfew tolls the knell of parting day. নেল ঘন্টা বাজছে, চার্চে ঘন্টা বাজে, এবং আগেকার সময় সবার বাড়িতে বাড়িতে ঘড়ি থাকতো না, ঘড়িটাও অনেক পরে সবার বাড়িতে এসেছে। সম্ভ্রান্ত পরিবারগুলো, যেগুলো রিচ ফ্যামিলিজ, ওয়েল টু ডু ফ্যামিলিজ, তাদের বাড়িতে আগে এক সময় ঘড়ি থাকতো। আদারওয়াইজ গরিব মানুষরা, সাধারণ মানুষরা কিভাবে বুঝতো যে কটা বাজছে? না, চার্চের বেলগুলোকে শুনে শুনে। তাই জন্যই আগে এক সময় চার্চের বেল বাজতো। সেটার কিছু প্রথা এখনও রয়ে গেছে আমাদের মধ্যে। যেমন ধরো, আজান যখন বাজে মসজিদ থেকে, তখন আমরা বুঝতে পারি যে ভোর হতে চলেছে, ভোরের আগে একবার বাজে বা বিকেলবেলা একবার বাজে। ঠিক সেরকমই চার্চেরও বেলটা টোল করছে, নেল করছে। নেল করা মানে টু সাউন্ড। আর তাতে কি হচ্ছে, কখন বাজছে বেলটা? যখন দিনের শেষ, পার্টিং ডেটা পার্ট করছে, ডে চলে যাচ্ছে, ডে শেষ হয়ে যাচ্ছে। তো কি হচ্ছে, কারফিউ নেমে আসছে গ্রামে।
গ্রামের ব্যাপারটা একটু অন্যরকম হয়। whenever there is uh, during when the evening descends, I don't think it happens anymore, but in some parts of the villages it can happen. যখন ইভিনিং নেমে আসে, যখন নাইট হতে চলে, তখন অনেক জায়গাতেই কারফিউর মতন হয়ে যায়, তখন আর ওখানে কোনো মানুষজন হাঁটাচলা করে না। আমাদের শহরে অবশ্যই সারা রাত্রি মানুষ হাঁটাচলা করে। the cities do not sleep, especially a city like Kolkata. But in villages, once the sun is set, once the day is done, people go back to their houses and they rest. তবে গ্রামেও এখন অনেক জায়গায় অনেক রাত্রির অবধি মিটিং, আড্ডা ঠাট্টা এসব হতে থাকে। চায়ের দোকানে পার্লামেন্ট বসে, কেউ বাড়ি যায় না তখন। বাট even then there is a time at which the village is empty. So এখানে কবি এটাই বলার চেষ্টা করছে, বাট তখনকার সময় 1790, তখন ইলেকট্রিসিটি নেই, তখন রেডিও নেই, তখন টেলিভিশন তো নেই, ইন্টারনেট নেই, কিছুই নেই। তো তখন দিনের শেষ মানে সব কাজ শেষ, আলো নেই, সূর্যের আলো পড়ে গেছে মানে সবাই বাড়ি চলে যাবে, আর পুরো রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে, জাস্ট লাইক এ কারফিউ। দ্য লোয়িং হার্ড বলতে গরুর পাল, লোয়িং করছে মানে ডাকছে, মানে this is a common sight in a village where a herd of cows and other animals, cattle, they make their way back to their houses. আর অদ্ভুতভাবে গরু, ছাগল বা এই ভেড়ারা যদি তাদের সঙ্গে কোনো মানুষ নাও থাকে, তারা ঠিক জানে যে তাদের বাড়ি কোথায়, আর তারা ফেরত চলে যায়। কেউ কোনোদিনও অন্য লোকের বাড়িতে চলে যায় না। and they make sounds, they moo, they bleat when they return to their houses. ওই পাহাড়ের ওপর থেকে লি আস্তে আস্তে পাহাড়ে উঠেছিল ঘাস খেতে, সারাদিন ঘাস টাস খেয়েছে, তারপরে আবার আস্তে আস্তে স্লোলি ওইখান থেকে নেমে আসছে। দেখো এইখানে রিদমটা স্লো। দিস ইজ দ্য ভিলেজ লাইফ, থিংস আর নট ফাস্ট, দিস ইজ দ্য লাইফ which people in the city crave sometimes because their life in the city is too hectic. এই একসাথে কত জিনিস করতে হচ্ছে, মাল্টিটাস্কিং, সব কিছু এক মানে হচ্ছে একসঙ্গে। বাট in the 1790s the life was slow in the villages. The ploughman homeward plods his weary way. চাষি দিনের শেষে ক্লান্ত হয়ে, প্লড করে মানে পাগুলো ভারী হয়ে গেছে ওর কাজ করে করে। অ্যান্ড হিজ উইয়ারি ওয়ে, দ্য ওয়ে ইজ নট উইয়ারি বাট দ্য প্লাউম্যান ইজ উইয়ারি। চাষিটা সারাদিনের প্রচণ্ড পরিশ্রমে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে, নিজের লাঙল, নিজের the plough, he's carrying the plough home and leaves the world to darkness and to me. শেষ চাষি যখন বাড়ি চলে গেল, আর কেউ নেই মাঠে ঘাটে, কেউ কোথাও নেই, তখন কবি একা হয়ে গেল। এই জগৎটায় কবি একা থাকলো, আর তার সঙ্গে কে থাকলো? কবির সঙ্গে থাকলো হচ্ছে ডার্কনেস। Darkness is soothing. Darkness is not horrific here. Darkness here does not lead to any kind of a horrible situation. This is not a horror poem. But darkness here is soothing. It's natural that after a day there will be darkness. Now fades the glimmering landscape on the sight, and all the air a solemn stillness holds. Save where the beetle wheels his droning flight, and drowsy tinklings lull the distant folds. Now fades the glimmering landscape on the sight. এবার কি হচ্ছে,
ল্যান্ডস্কেপটা যেটা আছে, মানে যেটা দেখা যাচ্ছে দূর থেকে, পাহাড়, মাঠ ইত্যাদি, এইগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ফেড করছে। দিজ আর ফেডিং, কারণ ডার্কনেস হয়ে যাচ্ছে। ডার্কনেসে আর এগুলো দেখা যাবে না, দেখা যাচ্ছে না। তাই জন্য সেটাকে আমরা বলতে পারি যে গ্লিমার, ফেড করছে। আগে চকচক করছিল, আগে সাইটগুলো দেখা যাচ্ছিল, খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, কিন্তু এখন যেহেতু ডার্কনেস হয়ে গেছে, যেহেতু ইভিনিং হয়ে গেছে, তাই জন্য আর এগুলো দেখা যাচ্ছে না। আর দ্যাটস ওয়াই ইটস গন আউট অফ সাইট, অ্যান্ড অল দ্য এয়ার এ সলেম স্টিলনেস হোল্ডস। এই স্টিলনেসটা যেটা ডার্কনেসের জন্য এসছে, এই স্টিলনেসটা যেটা দিনের শেষে নেমে এসছে গ্রামে, সেই স্টিলনেসটা ও বুঝতে পারছে। এবং আমাদের এটাও বোঝাচ্ছে পোয়েট যে গ্রামে যখন বিকেল হয়ে যায়, ইভিনিং হয়ে যায়, তখন আমরা তখন ওই যে ইভিনিংটা আছে সেটাও সলেম হয়, সেটাও সিরিয়াস হয়। সলেম মিন্স সিরিয়াস। সাধারণত আমরা এটা মনে করি যে যারা বেশি বকবক করে বা যারা বেশি চিৎকার চেঁচামেচি করে, আওয়াজ করে, তারা সিরিয়াস নয়। আর যারা চুপচাপ থাকে তাদেরকে আমরা একটুখানি সিরিয়াস বলে অনেক সময় মনে করি। সিন্স there is a curfew, since there is darkness, since there is no one in the village anymore, everybody has retreated to their respective houses, there is a silence, and silence is equated here with solemnness, with seriousness. খালি একটাই আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, save where the beetle wheels his droning flight. একটা বিটল, এক ধরনের গুবড়ে পোকা, সে বোঁ বোঁ আওয়াজ করে উড়ছে। সন্ধেবেলা সে খেতে বেরিয়েছে, সন্ধেবেলা সে অ্যাক্টিভ হয়ে গেছে। কিছু ইনসেক্টস হয় যেগুলো সন্ধেবেলা ঘুরে বেড়ায়, সন্ধেবেলা বেরোয়। তো সেরকমই এই বিটলটাও তার ডানা মেলে, ডানাগুলোকে ঝাপটে, যেটার থেকে ওই গোঁ গোঁ শব্দটা বেরোচ্ছে, বাজিংটা আসছে, সেইটা নিয়ে ও উড়ে বেড়াচ্ছে, ফ্লাইটে রয়েছে আর কি। See how a simple insect like a beetle has found a place in the poem. Romantic poetry, ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, একটা কবিতায় লিখেছেন যে even the smallest or minutest of the flowers is great enough to make or to bring tears into the eyes of the poet. কবির সেন্সিটিভিটি এতটাই বেশি যে একটা ছোট্ট ফ্লাওয়ারের থেকেও ওর এমন ভাব উঠতে পারে, এমনও ফিল করতে পারে, যেটা থেকে চোখে জল এসে যেতে পারে। In our city life, we do not have time to observe beetles and other small animals and creatures. এমনিও দেখবে শহরে না পাখি আছে, না পোকামাকড় আছে, না অন্য কোনো ধরনের জন্তু আছে। কুকুর বিড়াল আছে, বাট all the other animals, all the other insects are dead. And the reason as to why our heat becomes unbearable is because of the lack of these animals and trees. But we do not learn from our mistakes, and we merrily destroy all the animals, all the birds and all the insects. And drowsy tinklings lull the distant folds. Tinklings বলতে ওই গরুর গলায় যে ঘন্টা, ছোট একটা ঘন্টা বাঁধা থাকে, সেই ঘন্টাটা টং টং করে বাজছে যখন সেই গরুগুলো ফেরত যাচ্ছে তাদের বাড়িতে। কিন্তু এইখানে তারাও কিন্তু ড্রাউজি। দ্য টিঙ্কলিং ইজ ড্রাউজি। ড্রাউজি মানে হচ্ছে ঘুম ঘুম, একটা
ব্যাপার আর কি। ঘুম 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 এসে গেলে যেরকম আমাদের হয়, আমরা ড্রাউজি ফিল করি, যেমন তোমরা এখন ফিল করছো ক্লাসটা করার সময়। তো সেই ড্রাউজি, সেই টিঙ্কলিংসগুলো ড্রাউজি, আর সেগুলো কী করে, লাল দ্য ডিস্টেন্ট ফোনস। এটা লালাবাইয়ের মতন কাজ করে, একটা লোরির মতন কাজ করে, ঘুম পাড়ানি গানের মতন কাজ করছে। যারা শুনতে পাচ্ছে তাদেরও ঘুম পেয়ে যাচ্ছে, ওর ওই আওয়াজটা অনেক দূর থেকে আসছে, ওই আওয়াজটা ডিস্টেন্স থেকে আসছে, ইয়েট উই আর ফলিং, উই দিস ডিস্টেন্ট সাউন্ডস মেক আস ফল অ্যাসলিপ। আর একটাও জিনিস আছে রোম্যান্টিক পোয়েট্রির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে রোম্যান্টিক পোয়েট্রি হ্যাজ এ লাভ ফর দ্য ডিস্টেন্স ইন স্পেস অ্যান্ড টাইম। যেসব জিনিস আমাদের থেকে দূরে, প্রত্যেকটা জিনিসের সাথেই, প্রত্যেকটা জিনিসকে নিয়েই রোম্যান্টিক লিটারেচারের একটা লাভ অ্যাফেয়ার আছে। সব দূরের জিনিস, সব অসাধ্য জিনিসের প্রতি রোম্যান্টিক লিটারেচারের একটা লাইকিং আছে। আবার এখানেও আমরা এই শব্দটা দেখছি, ডিস্টেন্ট, অ্যান্ড ইট রিমাইন্ডস আস অর ইট প্রিপেয়ার্স দ্য গ্রাউন্ড ফর দ্য কামিং অফ দ্য romantic poetry. Okay, so let us stop here today, and if you have any questions you may ask. If you do not have any questions you may leave the meeting for today. স্যার অ্যাটেন্ডেন্স পাবো না? অ্যাটেন্ডেন্স পাবে, ওটা যখন কলেজটা খুলবে তখন। ওকে, and anyway this meeting is recorded, so I will know who is in the meeting. Okay, thank you, so sir. bye bye. Okay, sir. Thank you. Bye bye. Thank you, sir.